নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছি তোমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে। আমরা জানি করোনা কালে কোভিড পিরিয়ডে আমরা মার্চের প্রথম থেকে আমাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে তোমাদের পাশে থেকেছি এবং তোমরা যে স্কুল এবং টিউশন বন্ধ করে তোমরা বাড়ির মধ্যে রয়েছো, তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধটা করার জন্য আমরা থেকেছি তোমাদের পাশে। এবং আমাদের সঙ্গে যারা থেকেছেন তাদের আরও একবার কুর্নিশ জানাই, গোটা শিক্ষক মহলকে আমরা কুর্নিশ জানাই, যারা শিক্ষাকুলকে কুর্নিশ জানাই, যারা আমাদের পাশে থেকে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আরও একবার কুর্নিশ জানাই চিকিৎসক যারা রয়েছেন, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তাদের কুর্নিশ জানাই। আমরা জানি করোনা পিরিয়ডে অর্থনীতি ব্যবস্থাটা পুরোটাই ভেঙে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। আমাদের দেশের কিছুটা অর্থনীতি আবারও নতুনভাবে রিস্টার্ট হচ্ছে, নতুনভাবে জেগে উঠছে, নতুনভাবে রিকভারি করছে। কিন্তু অর্থনীতি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই অর্থনীতি বিষয় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। ক্লাস 11-এর অর্থনীতি নিয়ে পড়াশোনা করব এবং যিনি পড়াবেন তার সঙ্গে পরিচয় করে দিই। লেকটাউন গার্লস হাই স্কুল থেকে রয়েছেন লিপিকা বিশ্বাস ম্যাম, আপনাকে স্বাগত জানাই এবং আপনাকে আরও একবার কুর্নিশ জানাই, কারণ আপনি আমাদের পাশে থেকে টিভির ওপারে বসে থাকা ছাত্রছাত্রীদের অনেকটা হেল্প করেছেন এবং পড়িয়ে গিয়েছেন। তারা বাড়িতে বসে অর্থনীতি সম্পর্কে অবগত হয়েছে, পড়াশোনা করেছে, যাতে তাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয় এবং পরীক্ষাটা দিতে পারে, অর্থনীতি বিষয়টা পড়াশোনা চালিয়ে যেতে পারে। আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই তার জন্য। আপনি অবশ্যই আমরা পড়াশোনায় যাব, কিন্তু তার আগে আপনি কি কিছু বলতে চাইবেন? হ্যাঁ, আমি ওদের সিলেবাস নিয়ে কিছু কথা বলতে চাই। তোমাদের আজকে আমি 4th চ্যাপ্টার পড়াবো, কিন্তু তার আগে তোমাদের সিলেবাস 2021-এ তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ, তোমাদের সিলেবাস কিছুটা কমানো হয়েছে। তো সেইটা কতটা বাদ গেল সেটা তোমরা একটু ঠিক করে জেনে নাও, কতটা পড়তে হবে সেটাও ঠিক করে জেনে নাও। তো তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এগুলো ঠিক করে লিখে নাও যে কতটা পড়তে হবে, কতটা বাদ দিতে হবে। তো আচ্ছা, শুরুতে আমি ফার্স্ট চ্যাপ্টার বলি। ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের অর্থনীতির সংজ্ঞা বলে যেখানে আছে, সেখানে অর্থনীতি সম্পদের বিজ্ঞান এই পোর্শনটুকু বাদ যাবে। অর্থনীতি মানুষের কাজকর্ম নিয়ে আলোচনা করে এই পোর্শনটুকু বাদ যাবে। এর মধ্যেই তোমাদের একটা আলোচনা আছে, দেখবে যে অর্থনীতি মানুষ ও প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে, সেটাও তোমাদের পড়তে হবে না। তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে খুব একটা বেশি বাদ গেল না, বাকিটা পুরোটাই তোমাদের পড়তে হবে। আচ্ছা, এবার আসি সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক ব্যবস্থা। যদিও এই চ্যাপ্টারগুলো তোমাদের আমার এখানে পড়ানো হয়ে গেছে, আমি তো তখন জানতাম না সিলেবাস কমানো হবে কাউন্সিল থেকে, তো তখন আমি তোমাদের পুরোটাই পড়িয়েছি। তা তোমাদের জানা হয়েছে, সেটা ভালো, জানার শেষ নেই। তো এখন তোমরা পরীক্ষার জন্য এগুলো বাদ দিতে পারো। সেকেন্ড চ্যাপ্টার থেকে যেটুকু বাদ দেবে সেটুকু হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে অর্থনীতির মৌলিক সমস্যাগুলিকে সমাধান করে, এটা তোমাদের পড়তে হবে না। সেকেন্ড যেটা বাদ দেবে, যৌথ মালিকানাধীন উপকরণ, তাদের ব্যবহার ও অপব্যবহার, এটাও তোমরা বাদ দেবে। থার্ড হচ্ছে উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য। ফোর্থ, উন্নয়নশীল বা অনুন্নত অর্থনীতির সংজ্ঞা এবং তাদের বৈশিষ্ট্য। উন্নত ও অনুন্নত অর্থনীতির মধ্যে পার্থক্য। তাহলে দেখতে পেলে এই চ্যাপ্টার থেকে অনেকটাই তোমাদের বাদ দেওয়া হয়েছে। যে পোর্শনগুলো বাদ দিলাম সেগুলো আপাতত পরীক্ষার জন্য না পড়লেও চলবে। থার্ড চ্যাপ্টারটা পুরোটাই রাখা হয়েছে, পুরোটাই পড়বে। থার্ড চ্যাপ্টারে কোনো পোর্শন কিন্তু বাদ দেওয়া হয়নি। ফোর্থ চ্যাপ্টারে যেটুকু বাদ দেওয়া হয়েছে সেটুকু আমি বলছি। ব্যক্তিগত বিনিয়োগ ও সামাজিক বিনিয়োগ, অর্থাৎ প্রাইভেট ইনভেস্টমেন্ট ও সোশ্যাল ইনভেস্টমেন্ট, এটুকু বাদ দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ বাদ দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ প্রতিরোধকারী কর বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিক একচেটিয়া, এটাও বাদ দেওয়া হয়েছে। তাহলে তোমরা ফোর্থ চ্যাপ্টার থেকে যেটুকু বাদ দেওয়া হয়েছে আমি আরেকবার বলছি। ব্যক্তিগত বিনিয়োগ ও সামাজিক বিনিয়োগ, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ, পরিবেশ দূষণ প্রতিরোধকারী কর, স্বাভাবিক একচেটিয়া, এই পোর্শনগুলো বাদ দেওয়া হয়েছে।
ফিফথ চ্যাপ্টার থেকে কিছুই বাদ দেওয়া হয়নি, ফিফথ চ্যাপ্টারটা পুরোটা পড়বে, এটা পুরোটা আছে। সিক্সথ চ্যাপ্টারের কিছুটা অংশ বাদ দেওয়া হয়েছে, সেটা মন দিয়ে শুনে নাও। একটা হচ্ছে অনুন্নত অর্থনীতির সংজ্ঞা। ফার্স্ট যেটা বাদ দেওয়া হয়েছে অনুন্নত অর্থনীতির সংজ্ঞা, অনুন্নত অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ, অনুন্নত অর্থনীতিগুলির মধ্যে পার্থক্য, উন্নত অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ, উন্নত অর্থনীতিগুলির মধ্যে পার্থক্য, অনেকটা পোর্শনই বাদ দেওয়া হয়েছে। সেভেন্থ চ্যাপ্টার হচ্ছে বাণিজ্য চক্র, এটা তোমাদের পুরোটাই আছে, কোনো অংশ বাদ যায়নি, এটা পুরোটাই পড়বে। এইটথ চ্যাপ্টার রাজকোষ নীতি বা ফিসকাল পলিসি, এটা তোমাদের পুরোটাই বাদ দেওয়া হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো কিছু কিছু চ্যাপ্টার পুরোটা বাদ দেওয়া হয়েছে, কিছু কিছু চ্যাপ্টার পুরোটা রাখা হয়েছে, আর কিছু কিছু চ্যাপ্টারের কিছুটা পোর্শন বাদ দেওয়া হয়েছে। খুব মন দিয়ে এগুলো খেয়াল করবে। নাইন্থ চ্যাপ্টারের পুরোটা আছে, নাইন্থ চ্যাপ্টারে আছে অর্থ ও ব্যাংক, এখানে তোমাদের পুরোটাই আছে, কিছু বাদ দেওয়া হয়নি। টেন্থ চ্যাপ্টার ব্যবসায় সংগঠনের বিভিন্ন রূপ, এটা পুরোটা বাদ দেওয়া হয়েছে। ব্যবসা সংগঠনের বিভিন্ন রূপ, এটা পুরোটাই বাদ দেওয়া হয়েছে। 11th চ্যাপ্টার ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য, এটা তোমাদের পুরোটা আছে, এটা পুরোটা পড়বে, পুরোটাই আছে। 12th চ্যাপ্টার উৎপাদনের উপাদানের বাজারের গোড়ার কথা, এটা পুরোটা বাদ দেওয়া হয়েছে। 13th চ্যাপ্টার, এটা তোমাদের অঙ্কের চ্যাপ্টার, এখানে রাশিবিজ্ঞানের হাতিয়ার সমূহ, এটা পুরোটাই আছে। 14th চ্যাপ্টার ভারতের অর্থনীতির পরিবর্তনশীল বৈশিষ্ট্য, এটা তোমাদের পুরোটাই আছে, এখানে কিছু বাদ দেওয়া হয়নি। 15th চ্যাপ্টার কৃষি অর্থনীতি, এটা তোমাদের পুরোটাই আছে। 16th চ্যাপ্টার শিল্প অর্থনীতি, এটাও তোমাদের পুরোটাই আছে। 17th চ্যাপ্টার ভারতের অর্থনীতি সঙ্গে অন্যান্য অর্থনীতির তুলনা, এটা পুরোটা বাদ দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো এই পর্যন্ত তোমাদের 17 চ্যাপ্টার পর্যন্ত আছে। এরপরে তোমাদের প্রজেক্ট বা প্রকল্প, সেটা যে স্কুল যেভাবে প্রজেক্ট করাবে সেখানে 20 মার্কস থাকে, সেইভাবে তোমরা প্রজেক্ট করবে। তো তোমাদের 80 মার্কসের হবে এদিকে এই যা যা বললাম এর উপরে পরীক্ষা, আর 20 মার্কসের হবে প্রজেক্ট। তাহলে কোন কোন চ্যাপ্টার বাদ গেল, কতটুকু বাদ গেল, সেগুলো তোমরা জানলে এবং সেইভাবেই পড়াশুনো করবে। একদমই তাই। কি সাবজেক্টটার উপর ক্লাস 11কে কতটা পড়তে হবে এবং কোন অধ্যায়ে কতটা বাদ গিয়েছে এবং কোন অধ্যায় পুরোটাই পড়তে হচ্ছে, ম্যাম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এখানে কোনো কনফিউশন থাকার দরকার নেই বা কোনো জায়গায় নেই। যদি কোনো কনফিউশন থাকে সরাসরি তোমরা প্রতিদিনের মতো আজও ফোন করতে পারো, এবং তোমাদের যদি মনে হয় আরও একবার শুনতে হবে, পুরো অনুষ্ঠানটা জুড়েই আমি কথা বলছি, কোনো জায়গায় কনফিউশন হলে অবশ্যই ফোন করবে। এবং যদি মনে হয় তোমরা বুঝতে পারছো, পরবর্তী ক্ষেত্রে আরও একবার শুনতে হবে, সেক্ষেত্রে বলে রাখি আমাদের সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব, সেখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার ডেটটা মনে রাখতে হবে, এবং সময় তো তোমরা জানো 9:30 থেকে 10:30। এবং অবশ্যই আমরা জানি অর্থনীতি উন্নয়ন ঘটতে গেলে সেখানে বাণিজ্য একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং বাণিজ্য কোথায় গড়ে ওঠে? বাজার। বাজারকে কেন্দ্র করে অর্থনীতির ওঠা পড়া হয়। অর্থনীতি কখনো এগিয়ে যায়, কখনো পিছিয়ে যায়, কখনো পতন ঘটে অর্থনীতির, কখনো ধস নামে অর্থনীতিতে। সেই জায়গায় বাজার খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই বাজার নিয়ে আমরা পড়াশোনা করব। বাজার ব্যবস্থার ব্যর্থতা বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তর খুঁজবো। এবং তোমরা অবশ্যই, আমরা আশা করি যে তোমরা যখন এই ক্লাসটা করো অবশ্যই খাতা পেন নিয়ে অবশ্যই বসো, সঙ্গে বইটা নিয়ে বসো। অবশ্যই আমরা অর্থনীতি নিয়ে যেহেতু পড়াশোনা করছি, একটু নোট নেওয়ার প্রয়োজন রয়েছে। এবং ম্যাম যেভাবে পড়াচ্ছেন সেই জায়গায় যে জায়গাটা মনে হচ্ছে যে একটু লিখে রাখা দরকার, সেই জায়গাটা কিন্তু লিখে রাখা অবশ্যই প্রয়োজন। এবং তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এই পিরিয়ড, করোনা পিরিয়ড কালে তোমাদের কিন্তু পড়াশোনাটা অনেকটা ব্রেকডাউন হচ্ছে, অনেকটা ব্যাঘাত ঘটছে। সেই জায়গায় কিন্তু পরিষ্কার থাকতে হবে এবং মনে রাখার ক্ষেত্রে নোট নেওয়াটা অত্যন্ত জরুরি। তাই অবশ্যই আমরা পড়াশোনা শুরু করব। প্রথম প্রশ্ন, বাজার ব্যবস্থার ব্যর্থতা বলতে কি বোঝো? চলো উত্তর খুঁজি।
বাজার ব্যবস্থার ব্যর্থতা বা মার্কেট ফেলিওর বলতে এক কথায় বোঝানো হয় উপকরণের বা সম্পদের সর্বোত্তম ব্যবহার না ঘটা। কি বললাম? উপকরণের বা সম্পদের সর্বোত্তম ব্যবহার না ঘটা। এবার তোমরা এই উপকরণের সর্বোত্তম ব্যবহার কি সেগুলো আমি আগেও বলেছি, তবু আজকে আরেকটু বলি যে কোনো দেশেই উপকরণ বা সম্পদের যোগান সীমিত। তাই সেই সীমিত সম্পদকে বা সীমিত উপকরণকে যদি সর্বোত্তমভাবে উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাহলে উৎপাদন সর্বাধিক হয় এবং উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়, ফলে উৎপাদকরা লাভবান হয় এবং ক্রেতাদেরও তৃপ্তি সর্বাধিক হয়। কিন্তু যদি এই উপকরণের বা সম্পদের সর্বোত্তম ব্যবহার না ঘটানো হয় তাহলে এগুলো কিছুই হয় না এবং সেখানেই আমরা তখন বলি যে বাজার ব্যবস্থা ব্যর্থ হলো। অর্থাৎ বাজার ব্যবস্থার ব্যর্থতা বলতে আমরা উপকরণ বা সম্পদের সর্বোত্তম ব্যবহার না ঘটাকেই বলি। পরবর্তী প্রশ্নে যাই। বাজার ব্যবস্থার ব্যর্থতার কারণ কি, এটা পরবর্তী প্রশ্ন। বাজার ব্যবস্থার ব্যর্থতার বেশ কয়েকটি কারণ আছে, তাদের মধ্যে ইম্পর্টেন্ট দুটো কারণ আমি তোমাদের বলবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে বাহ্যিকতার উপস্থিতি। বাহ্যিকতা কি আমি পরে আসছি, পরেই কোশ্চেন আছে। এক নম্বর হচ্ছে বাহ্যিকতার উপস্থিতি এবং দু নম্বর হচ্ছে সরকারি দ্রব্যের উপস্থিতি। তাহলে কি বললাম নোট করো যে বাজার ব্যবস্থার ব্যর্থতার প্রধান দুটি কারণ হলো বাহ্যিকতার উপস্থিতি এবং দু নম্বর কারণ হচ্ছে সরকারি দ্রব্যের উপস্থিতি। এবং পরবর্তী প্রশ্নই রয়েছে, আপনি বাহ্যিকতার কথা বললেন, বাহ্যিকতা কাকে বলে সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার হওয়া দরকার। বাহ্যিকতা কাকে বলে, পরবর্তী প্রশ্নের অবশ্যই আমরা উত্তর খুঁজব। বাহ্যিকতা কাকে বলে অর্থনীতিতে? বাহ্যিকতা কাকে বলে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে কোনো একজন ব্যক্তির কার্যকলাপের ফলে যখন সমাজের অপর ব্যক্তিরা প্রভাবিত হন তখন তাকে বলা হয় বাহ্যিকতা। কি বললাম? যে কোনো একজন ব্যক্তির ক্রিয়াকলাপ বা কার্যকলাপের ফলে যখন সমাজের অপর ব্যক্তিরা প্রভাবিত হন তখন তাকে বলে বাহ্যিকতা। যেমন এই বাহ্যিকতা একটা, এরপরে আমি উদাহরণ দেব, বিভিন্ন রকমের বাহ্যিকতার উদাহরণগুলো দেব। তবু এখানে আমি একটা কথা বলি, যেমন ধরো যে কেউ একজন সুন্দর একটা ধূপকাঠি জ্বালালো, তো সেই ধূপকাঠির গন্ধটা পাশ থেকে কেউ পেলো, তো সেটা পেয়ে তার ভালো হলো, মানে একটা সুন্দর অনুভূতি হলো। তো এটা কিন্তু একটা বাহ্যিকতার উদাহরণ, যে ওই ব্যক্তির কার্যকলাপের ফলে সে প্রভাবিত হলো। এটা কিন্তু ভালো দিক, বাহ্যিকতার ভালো দিক। তো এটাকে আমরা বলবো বাহ্যিকতা। সেই জায়গায় দাঁড়িয়ে বাহ্যিকতা কয় প্রকার এবং কি কি এটাও কিন্তু জানা প্রয়োজন, এবং এই প্রশ্নেরও আমরা উত্তর খুঁজবো, বাহ্যিকতা কয় প্রকার ও কি কি। তোমরা কিন্তু প্রশ্নগুলো নোট ডাউন করতে পারো। আমি যে একে একে বলে যাচ্ছি প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোও কিন্তু নোট ডাউন করতে পারো, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই প্রশ্নের যখন তোমরা উত্তরটা শুনছো, উত্তরটা হয়তো মনে থাকছে, কিন্তু অনেক সময় প্রশ্নটা মনে থাকে না। উত্তরটা তোমরা নিজেদের মতো করে লিখে রাখতে পারো, শর্ট ফর্মে বা শর্ট হ্যান্ডে লিখে রাখতে পারো, কিন্তু প্রশ্নটাও লিখে রাখা জরুরি। অবশ্যই আমরা উত্তর খুঁজবো, বাহ্যিকতা কয় প্রকার ও কি কি। বাহ্যিকতাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধনাত্মক বাহ্যিকতা, এটাকে বলা হয় লাভদায়ক বাহ্যিকতা। আর একটা হচ্ছে ঋণাত্মক বাহ্যিকতা, এটাকে বলা হয় ক্ষতিকারক বাহ্যিকতা। তাহলে কি বললাম? বাহ্যিকতা দু প্রকার। একটা হচ্ছে ধনাত্মক বাহ্যিকতা অর্থাৎ লাভদায়ক বাহ্যিকতা, আর একটা হচ্ছে ঋণাত্মক বাহ্যিকতা অর্থাৎ ক্ষতিকারক বাহ্যিকতা। সেক্ষেত্রে ধনাত্মক বাহ্যিকতা কাকে বলে এবং ঋণাত্মক বাহ্যিকতা কাকে বলে সেটা জানাও জরুরি। তাই ধনাত্মক বাহ্যিকতা কাকে বলে এর উত্তরটাও জানা প্রয়োজন। ম্যাম, কোনো ব্যক্তির কার্যকলাপের ফলে যখন সমাজের অপর ব্যক্তিরা লাভবান হয় তখন তাকে বলা হয় ধনাত্মক বাহ্যিকতা।
আমি এক্ষুনি বললাম ধনাত্মক বাহ্যিকতাকে আবার লাভদায়ক বাহ্যিকতাও বলা হয়। তো তাহলে কি হচ্ছে, কোনো একজন ব্যক্তির কার্যকলাপের ফলে সমাজের অপর ব্যক্তিরা লাভবান হচ্ছে, তাকে বলা হচ্ছে ধনাত্মক বাহ্যিকতা। তোমাদের আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো কোনো একজন ব্যক্তি ফুল বাগান করলেন, ফুল চাষ করলেন, তো সেখানে বিভিন্ন রঙের ফুল ফুটলো। এবার মৌমাছিরা কি করে, সেই বিভিন্ন ফুলে ফুলে উড়ে বেরিয়ে মধু সংগ্রহ করে। তো আমরা জানি যে আমরা মৌচাক থেকে সেই মধু পাই, এবং মধু খুবই উপকারী একটা জিনিস আমাদের কাছে। তো এই যে ব্যক্তি ফুল চাষ করলেন, সেই ব্যক্তি পরোক্ষভাবে কিন্তু সমাজের অপর ব্যক্তিদের সাহায্য করলেন, এবং অপর ব্যক্তিরা তার ফলে লাভবান হলো। তাহলে এই যে উদাহরণটা আমি দিলাম, এটা হচ্ছে ধনাত্মক বাহ্যিকতার উদাহরণ। তাহলে আমরা ধনাত্মক বাহ্যিকতার ফলে দেখতে পেলাম যে একজন ব্যক্তির কার্যকলাপের ফলে অপর ব্যক্তিরা লাভবান হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ঋণাত্মক বাহ্যিকতা। ধনাত্মক বাহ্যিকতার সঙ্গে সঙ্গে ঋণাত্মক বাহ্যিকতা কাকে বলে সেটা জেনে রাখাও কিন্তু জরুরি। তাহলে ধনাত্মক বাহ্যিকতার ঠিক অপোজিট হবে ঋণাত্মক বাহ্যিকতা। অর্থাৎ কোনো মানুষের কার্যকলাপের ফলে যখন সমাজের বিভিন্ন ব্যক্তিদের ক্ষতি হবে, তখন তাকে আমরা বলবো ঋণাত্মক বাহ্যিকতা। কি বললাম? কোনো ব্যক্তির কার্যকলাপের ফলে যখন সমাজের অন্য ব্যক্তিদের ক্ষতি হবে, তখন তাকে আমরা বলবো ঋণাত্মক বাহ্যিকতা। তোমাদের একটা এক্সাম্পল দিই। যেমন ধরো, একটা জনবসতিপূর্ণ এলাকায় কোনো ব্যক্তি যদি ইস্পাত উৎপাদনের কারখানা গড়ে তোলেন, তাহলে ইস্পাত উৎপাদন হবে, কিন্তু তার সাথে সাথে ইস্পাত উৎপাদনের ধোঁয়া যে কারখানা থেকে নির্গত হবে, এবং সেই ধোঁয়া যে পরিবেশকে দূষিত করবে, তার ফলে জনগণের যে স্বাস্থ্যের অবনতি ঘটবে, এইটা হচ্ছে তোমার ঋণাত্মক বাহ্যিকতার উদাহরণ। অর্থাৎ ওই ব্যক্তির কার্যকলাপের ফলে সমাজের অপর ব্যক্তিদের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণের ফলে সমাজের ব্যক্তিদের শারীরিক ক্ষতি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্ষতিকারক দিক। এটাকে আমরা বলছি ঋণাত্মক বাহ্যিকতা। সেক্ষেত্রে ম্যাম কলিয়ারি বা পাথর খাদানগুলোও তো একটা বড় উদাহরণ হতে পারে। কলিয়ারি থেকে যখন কয়লা তোলা হয়, সেখানে একটা দূষণ ঘটে, এবং পাথর খাদান, সেখানেও একটা দূষণ ঘটে। সেক্ষেত্রেও কিন্তু এটাও একটা উদাহরণ হতে পারে। হ্যাঁ, যে কোনো একজন ব্যক্তির কার্যকলাপের ফলে অপর ব্যক্তিরা তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে যে কোনো কার্যকলাপের ফলেই যদি অপর ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমি এখানে আরেকটা এক্সাম্পল বলতে পারি, যে যারা ধূমপান করেন, তারা ধূমপান করছেন, কিন্তু তাদের যতটা না ক্ষতি হচ্ছে, ইনডাইরেক্ট ইনহেল করছে যে সমস্ত ব্যক্তিরা, তাদের ক্ষতির পরিমাণটা আরো বেশি হচ্ছে। তাহলে ওই ধূমপায়ী ব্যক্তির কার্যকলাপের ফলে যারা ওইটাকে, যে সমস্ত ব্যক্তিরা ওটা ইনহেল করছে, তাহলে তাদের ক্ষতিটা আরো বেশি হচ্ছে। এটাও আমি বলতে পারি ঋণাত্মক বাহ্যিকতার একটা উদাহরণ। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে ছোট ছোট ঘটনাকেও কিন্তু আমাদের পড়াশোনার সঙ্গে যুক্ত করতে হবে, পড়াশোনার সঙ্গে আমাদের জীবনযাত্রার সঙ্গে মিল পেতে হবে। একদম একটা বাস্তব উদাহরণ দিলাম। একদমই তাই, এবং বাস্তবতা খুঁজে পেতে হবে পড়াশোনার সঙ্গে। এবং শুধুমাত্র পড়াশোনা মানে আমি মুখস্থ করে নিলাম, সবকিছু পরীক্ষার খাতায় যে লিখে নিলাম, তা নয়। বাস্তব জীবনের সঙ্গে, তোমার জীবনযাত্রার সঙ্গে এটার মেলবন্ধন ঘটাতে হবে, এবং সেই সেতুটাই তৈরি করেন শিক্ষক শিক্ষিকারা। এবং সেই সেতু যখন তৈরি হয়ে যায়, পড়াশোনাটা আরও সহজবোধ্য হয়ে যায়, সহজ হয়ে যায়। সেই জায়গায় আমরা আজকে যেহেতু অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অর্থনীতির অবস্থা এখন গোটা পৃথিবী জুড়ে কি রয়েছে একদম প্রত্যেকেই জানেন, অনেকটাই অবগত রয়েছেন প্রত্যেকেই। কারণ প্রতিদিন শেয়ার মার্কেটের ধস নামছে, প্রতিদিন শেয়ার মার্কেট কমছে, অর্থনীতির ধস নামছে। সেক্ষেত্রে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তোমরা পড়াশোনা করছো অর্থনীতি নিয়ে, এবং সেক্ষেত্রে তোমরা যে পড়াশোনাটা করছো সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সেই কারণে তোমাদের লিখে রাখাটা অত্যন্ত জরুরি। বারে বারে যেটার উপর জোর দিচ্ছে। আর যেখানে কনফিউশন হচ্ছে, ঠিক যে জায়গায় কনফিউশন হচ্ছে, সরাসরি ফোন করতে পারো আমাদের। আমরা অবশ্যই, ম্যাম এখানে রয়েছেন, ম্যাম তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা পরবর্তী প্রশ্নতে যাব, উৎপাদনে ব্যক্তিগত ব্যয় কাকে বলে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎপাদনে ব্যক্তিগত ব্যয় কাকে বলে? উৎপাদনে ব্যক্তিগত ব্যয় বলতে কোনো ফার্ম বা উৎপাদকের যে ব্যয়টা হচ্ছে, কোনো দ্রব্য উৎপাদন করার জন্য ফার্মের যে ব্যয় হয়,
তাকে আমরা বলি ব্যক্তিগত ব্যয়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো দ্রব্য উৎপাদনের জন্য ফার্ম কি করছে, কাঁচামাল কিনছে, তাহলে কাঁচামালের জন্য একটা ব্যয় হচ্ছে। ফার্ম কি করছে, শ্রমিক নিয়োগ করছে, তাহলে শ্রমিকদের মজুরি দিতে হচ্ছে, সেটাও একটা ব্যয়। পরিবহন একটা ব্যয়। তাহলে এই যে ব্যয়গুলো হচ্ছে, এইগুলো হচ্ছে ফার্মের বা উৎপাদকের ব্যক্তিগত ব্যয়। তাহলে কোনো দ্রব্য উৎপাদনের জন্য ফার্মের বা উৎপাদকের যে ব্যয় হচ্ছে তাকে আমরা বলবো ব্যক্তিগত ব্যয়। উৎপাদনের ব্যক্তিগত ব্যয় কাকে বলে আমরা পড়াশোনা করলাম। উৎপাদনের সামাজিক ব্যয় কাকে বলে এরপর একটু উত্তর খোঁজার চেষ্টা করব। উৎপাদনের সামাজিক ব্যয় কাকে বলে, চলো উত্তর খুঁজি। উৎপাদনের সামাজিক ব্যয় বা সোশ্যাল কস্ট, তোমাদের আমি আগেই বললাম যে কোনো দ্রব্য উৎপাদনের জন্য সমাজের যে ক্ষয়ক্ষতি হয় বা সেটাকেই আমরা বলছি সামাজিক ব্যয়। অর্থাৎ সমাজের ক্ষয়ক্ষতি বা সমাজের যে ব্যয়টা হচ্ছে সেটাকেই আমরা বলছি সামাজিক ব্যয়। যেমন তোমাদের আমি আগেই বললাম যে ইস্পাত উৎপাদন হচ্ছে, ইস্পাত উৎপাদনের ফলে কি হচ্ছে, পরিবেশ দূষণ ঘটছে। তাহলে এই যে পরিবেশ দূষণ ঘটছে এটাকে আমরা বলছি সামাজিক ব্যয়। দ্রব্য উৎপাদনের ব্যয়টা তো তার ব্যক্তিগত ব্যয়, যে উৎপাদন করছে তার জন্য যে ব্যয়টা হচ্ছে সেটা সেই উৎপাদকের ব্যক্তিগত ব্যয়। কিন্তু এই উৎপাদনের ফলে সমাজের যে ক্ষয়ক্ষতি হলো, এখানে কি হলো, পরিবেশ দূষণ হলো। তো এই যে যতটা পরিবেশ দূষণ হলো এটাই হচ্ছে সেই ইস্পাত উৎপাদনের জন্য তার সামাজিক ব্যয়। এবং এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি আমরা যা আয় করি তার একটা কর দিতে হয় সরকারকে, এবং সেই কর নির্ধারণ, আয়করের হার নির্ধারণের কয়টি পদ্ধতি রয়েছে এবং কি কি, আয়কর নির্ধারণের কটি পদ্ধতি রয়েছে এবং কি কি পদ্ধতি রয়েছে। আমরা জানি আয়কর কাকে বলে। সেটা জানার জন্য তোমরা যে আয়টা করছে, যে ব্যক্তিগত আয় তোমরা করছো বা যে কোম্পানি আয় করছে, কোনো সংস্থা আয় করছে, সেই আয়ের ভিত্তিতে একটা কর দিতে হয় সরকারকে, যে কর থেকে সরকারের কোষাগারে জমা পড়ে এবং সেই কোষাগারে জমা পড়া আয়কর কর থেকে সরকার কিন্তু উন্নয়ন ঘটায় সমাজের। এটা হচ্ছে আয়কর। এবং সেই আয়কর হার নির্ধারণে কটি পদ্ধতি রয়েছে এবং কি কি পদ্ধতিগুলি, চলো জেনে নিই। আচ্ছা, তোমাদের আয়করের হার নির্ধারণের পদ্ধতি আলোচনা করার আগে আমি তোমাদের কর কাকে বলে সেটা একটু বোঝাবো। কর হচ্ছে জনসাধারণ সরকারকে বাধ্যতামূলকভাবে কোনো রকম প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে যে অর্থ দিতে বাধ্য থাকে। কি বললাম, যে কোনো রকম প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে জনসাধারণ সরকারকে যে অর্থ দিতে বাধ্য থাকে তাকে আমরা বলছি কর। তো এই কর বা আয়কর নির্ধারণের তিনটে পদ্ধতি আছে। আমি পদ্ধতিগুলো লিখছি, তোমরা লেখো। 1 নম্বর হচ্ছে প্রগতিশীল কর বা প্রগতিশীল কর ব্যবস্থা, একই ব্যাপার, বা প্রগতিশীল কর পদ্ধতি। প্রগতিশীল কর বা প্রগতিশীল কর ব্যবস্থা, এটাকে ইংলিশে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স বা প্রগতিশীল কর। 2 নম্বর হচ্ছে অধোগতিশীল কর। অধোগতিশীল কর বা রিগ্রেসিভ ট্যাক্স। অধোগতিশীল কর ব্যবস্থাও বলতে পারো বা করও বলতে পারো। 3 নম্বর হচ্ছে সমানুপাতিক কর বা প্রপোর্শনাল ট্যাক্স। এই তিনটে পদ্ধতি আছে। বা তাহলে আমরা প্রথম পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি, আয়কর হার নির্ধারণের ফার্স্ট পদ্ধতি হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা বা প্রগতিশীল কর। যে করের ক্ষেত্রে ব্যক্তির করযোগ্য আয় যে হারে বৃদ্ধি পায়, আয়কর তার থেকে বেশি হারে বৃদ্ধি পায়, তাকে বলছি প্রগতিশীল কর বা প্রগতিশীল কর ব্যবস্থা। তাহলে কি বললাম, যে করের ক্ষেত্রে ব্যক্তির করযোগ্য আয়, সব ব্যক্তির আয় কিন্তু করযোগ্য হয় না, একটা সীমা পর্যন্ত ব্যক্তিকে কর দিতে হয় না, সেই সীমাটা যখন অতিক্রম করে আয়ের,
তখন তাকে আমরা বলি করযোগ্য আয় বা ট্যাক্সেবল ইনকাম। তো ব্যক্তির করযোগ্য আয় যে হারে বাড়ে তার থেকে বেশি হারে যদি আয়কর বাড়ে তাহলে তাকে আমরা বলি প্রগতিশীল কর। বোঝা গেল? আচ্ছা, ঠিক এর উল্টোটা হচ্ছে অধোগতিশীল কর, অর্থাৎ যে করের ক্ষেত্রে ব্যক্তির করযোগ্য আয় যে হারে বাড়ে, ব্যক্তির করযোগ্য আয় যে হারে বাড়ে আয়কর তার থেকে কম হারে বাড়ে, তাকে আমরা বলছি অধোগতিশীল কর বা রিগ্রেসিভ ট্যাক্স। তাহলে প্রথমটা হচ্ছে ব্যক্তির আয় যে হারে বাড়ছে, করযোগ্য আয় তার থেকে বেশি হারে আয়কর বাড়ছে। সেকেন্ডটা হচ্ছে তার থেকে কম হারে আয়কর বাড়ছে। আর থার্ড হচ্ছে সমানুপাতিক কর ব্যবস্থা, অর্থাৎ ব্যক্তির করযোগ্য আয় যে হারে বাড়ে ব্যক্তির আয়করও সেই একই হারে বাড়ে। তা দুটোই সমান হচ্ছে, সমানুপাতে বাড়ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে সমানুপাতিক কর ব্যবস্থা। অর্থাৎ আয়কর যে হারে মানে ব্যক্তির করযোগ্য আয় যে হারে বাড়ছে আয়করও ঠিক সেই হারে বাড়ছে। বোঝা গেল তিনটের মধ্যে পার্থক্য কি বা তিনটে কাকে বলে? না বুঝতে পারলে কিন্তু সরাসরি তোমরা ফোন করতে পারো, যেখানে কোনো কনফিউশন থাকছে, যেখানে বুঝতে পারছো না সরাসরি ফোন করো এবং অবশ্যই ম্যাম তোমাদের আরও একবার বুঝিয়ে দেবে। যেখানে বুঝতে না অসুবিধা হলে কেউ যদি ফোন করে সেখানে আরও একবার বুঝিয়ে দেবে, এটা কিন্তু সিওরিটি রয়েছে। এবং কোনো কনফিউশন না রেখে সরাসরি ফোন করতে পারো তোমরা, এটা কিন্তু নির্দ্বিধায় তোমরা ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কি এগিয়ে যাব পড়াশোনায়? ওরা যদি ফোন না করে। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা কাকে বলে, ম্যাম বুঝিয়ে দিলেন। অধোগতিশীল কর ব্যবস্থা কাকে বলে সেটাও বুঝিয়ে দিলেন। সমানুপাতিক কর ব্যবস্থা কাকে বলে সেটাও বুঝিয়ে দিলেন। এর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, প্রগতিশীল করের পক্ষে যুক্তি দাও। কী কী যুক্তি রয়েছে প্রগতিশীল কর? মানে যে হারে করযোগ্য আয় বাড়ছে তার থেকে বেশি হারে যখন কর বেড়ে যায় তাকেই প্রগতিশীল কর বলে, ঠিক তাই তো ম্যাম? এবং তার যুক্তি কি রয়েছে, করের পক্ষে যুক্তি কি রয়েছে, সেই যুক্তি আমরা শোনার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রগতিশীল করের পক্ষে প্রধান যে যুক্তিটা দেওয়া হয় যে এই কর আয় ও সম্পত্তি বন্টনে বৈষম্য দূর করে। কারণ কেন বৈষম্য দূর করে? কারণ ধনী ব্যক্তিরাই তো কর দিচ্ছে এবং এই করের মানে কাকে বলে সেখানে তোমরা দেখেছো যে ব্যক্তির করযোগ্য আয় যে হারে বাড়ছে তার থেকে বেশি হারে আয়কর বাড়ছে। তাহলে কি হচ্ছে, ধনী ব্যক্তিদের থেকে বেশি করে অর্থটা নিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে তাহলে ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্যটা, যে আয় ও সম্পত্তি বন্টনে যে বৈষম্যটা রয়েছে সেই বৈষম্যটাও হ্রাস করছে। তাহলে প্রগতিশীল করের পক্ষে প্রধান যুক্তি হচ্ছে আয় ও সম্পত্তি বন্টনে এই কর বৈষম্য হ্রাস করে। সেকেন্ড সুবিধা বা পক্ষে যুক্তি আমরা বলতে পারি, এখানে তোমাদের পক্ষে যুক্তি বা সুবিধা বলে কোশ্চেন আসে। সেকেন্ড বলতে পারি যে এই কর ব্যক্তির সামর্থ্য অনুযায়ী ধার্য করা হয়, অর্থাৎ সামর্থ্যের নীতির উপর প্রতিষ্ঠিত। যে ব্যক্তির সামর্থ্য আছে সেই তো কর দেবে, তার উপরেই তো এই করটা ধার্য করা হবে। যে ব্যক্তির সামর্থ্য নেই, যে ব্যক্তির আয়টা সেই করযোগ্য আয় মানে যতটা পর্যন্ত লিমিট দেওয়া হচ্ছে এর ওপরে গেলে তবেই কর দিতে হবে, সেই পর্যন্ত না পৌঁছচ্ছে তাকে তো আর কর দিতে হচ্ছে না। তো যে ব্যক্তির যেমন সামর্থ্য সেই অনুযায়ী তাকে কর দিতে হচ্ছে। তাহলে ব্যক্তির সামর্থ্য অনুযায়ী এই কর ধার্য করা হয়, এটাও প্রগতিশীল করের পক্ষে যুক্তি বা সুবিধা বলে তোমরা বলতে পারো। একদমই। তার পরবর্তী আমরা অবশ্যই জানবো প্রগতিশীল করের পক্ষে আমরা অবশ্যই যুক্তি শুনলাম, এরপর শোনার চেষ্টা করব প্রগতিশীল করের বিপক্ষে কি কি যুক্তি রয়েছে। প্রগতিশীল করের বিপক্ষে কি কি যুক্তি রয়েছে? কোশ্চেনটা লিখে নাও, প্রগতিশীল করের বিপক্ষে যুক্তি দাও। সেটা কি না, এই প্রগতিশীল কর সরাসরি ব্যক্তিকে তার পকেট থেকে দিতে হয়, সেই জন্য কি হয় এই কর অত্যন্ত অপ্রিয় হয়। কোনো ব্যক্তিকে যদি
তার সরাসরি সে জানতে পারছে আমাকে এতটা কর দিতে হচ্ছে, সে জানতে পারছে যে কর দিতে হচ্ছে, তাকে সরাসরি তার পকেট থেকে দিতে হচ্ছে, তাহলে সেই কর তো তার কাছে অপ্রিয় হবেই। তাহলে পকেট থেকে সরাসরি দিতে হচ্ছে বলে এই কর ব্যক্তির কাছে অপ্রিয় হয়। সেকেন্ড একটা অসুবিধা বা বিপক্ষে যুক্তি আমরা বলতে পারি যে যেহেতু অতিরিক্ত আয় করলে, অতিরিক্ত উপার্জন করলে সরকারকে অতিরিক্ত কর দিতে হবে, সেই জন্য এই কর কি করছে, অতিরিক্ত উপার্জনের আগ্রহ ব্যক্তির নষ্ট করে দিচ্ছে। অনেক সময় ব্যক্তির মনে এটা আসে যে অতিরিক্ত উপার্জন করলে যদি আমাকে অতিরিক্ত কর দিতে হয় সরকারকে, তাহলে অতিরিক্ত উপার্জন করার দরকারটা কি, অর্থাৎ অতিরিক্ত উপার্জনের যে আগ্রহ সেটাকে কিন্তু হ্রাস পাইয়ে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে। তাই অতিরিক্ত উপার্জনের আগ্রহ হ্রাস করে প্রগতিশীল কর। এগুলো আমরা এর বিপক্ষে যুক্তি হিসাবে ধরতে পারি। এর পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা যেটা আলোচনা করব, অধোগতিশীল করের পক্ষে যুক্তি দাও। অধোগতিশীল করের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, প্রগতিশীল করের ঠিক আমি যখন ডেফিনেশন দিয়েছিলাম তখন দেখেছিলে প্রগতিশীল করের ঠিক অপোজিট ডেফিনেশনটা ছিল অধোগতিশীল কর। তাহলে এখানে তোমরা মাথায় রাখবে যে প্রগতিশীল করের পক্ষে যেটা যুক্তি সেটাই হচ্ছে অধোগতিশীল করের বিপক্ষে যুক্তি, আর প্রগতিশীল করের বিপক্ষে যেটা যুক্তি সেটাই হচ্ছে অধোগতিশীল করের পক্ষে যুক্তি। বুঝতে পারলে? তাহলে আমরা অধোগতিশীল করের পক্ষে কি যুক্তি দিতে পারি না, সেই প্রগতিশীল করের বিপক্ষে যে যুক্তিটা দিলাম যে এই কর পকেট থেকে দিতে হয় না বলে এই কর জনগণের কাছে অপ্রিয় নয়, তাহলে এটা হচ্ছে একটা পক্ষে যুক্তি। আর সেকেন্ড আমি কি দিতে পারি যে এই করের ফলে ব্যক্তির অধিক উপার্জনের আগ্রহ হ্রাস পায় না, এই কর ধার্যের ফলে ব্যক্তির অধিক উপার্জনের আগ্রহ হ্রাস পায় না, এটা হচ্ছে অধোগতিশীল করের পক্ষে যুক্তি। অধোগতিশীল করের বিপক্ষেও যুক্তি রয়েছে, কি কি বিপক্ষে যুক্তি রয়েছে আমরা জানার চেষ্টা করব ম্যামের থেকে। অধোগতিশীল করের বিপক্ষে যুক্তি, তাহলে প্রথম আমরা বলতে পারি যে এই কর সমাজে আয় ও সম্পত্তি বন্টনে বৈষম্য হ্রাস করতে পারে না, অর্থাৎ আয় ও সম্পত্তি বন্টনে বৈষম্য বৃদ্ধি করে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে এই কর সামর্থ্যের নীতির উপর প্রতিষ্ঠিত নয়, ফলে কি হচ্ছে দরিদ্র জনসাধারণকেও এই কর দিতে হচ্ছে। ব্যক্তির সামর্থ্যের নীতির ওপর প্রতিষ্ঠিত করে এই কর ধার্য করা হয় না, ফলে দরিদ্র জনসাধারণকেও এই কর দিতে হচ্ছে। এবং এটা জেনে রাখবে যে দরিদ্র জনসাধারণের ভোগ প্রবণতা বেশি, তাই জন্য তারা ভোগ করে বেশি, ফলে এই করের বোঝা কিন্তু দরিদ্র জনসাধারণের ওপরেই বেশি পড়ে। তাহলে অধোগতিশীল করের বিপক্ষে যুক্তি হিসাবে এগুলো তোমরা লিখবে। এরপর রয়েছে প্রত্যক্ষ কর কাকে বলে। প্রত্যক্ষ কর মানে প্রত্যক্ষভাবে কি কর নেওয়া হয় এবং কাকে বলে সেই কর। আচ্ছা, একটু বোর্ডটা ইউজ করে। হ্যাঁ, অবশ্যই, শিওর। আমরা ট্যাক্স আগেই বললাম, ট্যাক্স কাকে বলে বা কর কাকে বলে। এবার এই ট্যাক্সকে আমরা দুভাগে ভাগ করছি। একটাকে বলছি ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স এটাকেই বাংলায় বলছি প্রত্যক্ষ কর। আর একটাকে বলছি ইনডাইরেক্ট ট্যাক্স। এটাকে বলছি পরোক্ষ কর। এটা হচ্ছে প্রত্যক্ষ কর, আর এটা হচ্ছে পরোক্ষ কর। তোমরা আমি দুটো কর আলোচনা করব, অনেক সময় তোমাদের এই দুটো করের মধ্যে পার্থক্যও দেয়, আমি সেইভাবেই আলোচনা করব, একসঙ্গে আলোচনা করব। একটু তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো আর ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু নোট ডাউন করো। প্রত্যক্ষ করটা অ্যাকচুয়ালি প্রগতিশীল কর। আমি আসছি কেন সেটাও বলছি। যে কর সরকার যার ওপর ধার্য করে
সেই ব্যক্তি সরাসরি সরকারকে প্রদান করে তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স। যে কর সরকার যে ব্যক্তির ওপর ধার্য করে সেই ব্যক্তি সরাসরি সে নিজেই সরকারকে সেই কর প্রদান করে তাকে আমরা বলছি প্রত্যক্ষ কর। যেমন আমরা বলতে পারি আয়কর। আয়কর সরকার কি করে? ব্যক্তির আয়ের ওপর ধার্য করে এবং যে ব্যক্তির আয়ের ওপর আয়কর ধার্য করা হয় সেই ব্যক্তি সরাসরি সরকারকে সেই কর প্রদান করে। তাহলে আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর। সম্পত্তি কর তোমাদের এই এক্সাম্পলগুলো কিন্তু দেয়, আর এমনিতেও যখন সংজ্ঞা আসবে তখন তোমাদের এক্সাম্পল দিয়েই লিখতে হবে। সম্পত্তি কর এটাও তাই, ব্যক্তির যে সম্পত্তির ওপর সরকার কর আরোপ করে সেই ব্যক্তিকেই সম্পত্তি করটা প্রদান করতে হয়। তাই জন্য আয়কর, সম্পত্তি কর এগুলো সবই হচ্ছে প্রত্যক্ষ কর। আর এর ঠিক উল্টোটা হবে পরোক্ষ কর অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স। যার ওপর কর ধার্য করা হয় সেই ব্যক্তি নিজে প্রদান না করে অপর ব্যক্তি যখন সেই কর প্রদান করে তখন তাকে আমরা বলছি পরোক্ষ কর। অর্থাৎ যে ব্যক্তির ওপর সরকার কর ধার্য করেন সেই ব্যক্তি যখন সেই কর প্রদান না করে অন্যের ওপর সেই করটা সঞ্চালন করতে পারে বা অন্য ব্যক্তি সেই করটা প্রদান করে তখন তাকে আমরা বলছি পরোক্ষ কর। যেমন দ্রব্য সামগ্রী উৎপাদনের ওপর সরকার যে কর আরোপ করেন সেই করটা অ্যাকচুয়ালি যে দ্রব্যের বিক্রেতা বা উৎপাদক তার দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে কে না ক্রেতা। যে দ্রব্যটা কিনছে সে বিক্রয় কর বা ভ্যাট, আমাদের রাজ্যে এখন ভ্যাট চালু হয়েছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্যযুক্ত কর, ভ্যাট দিয়ে দ্রব্যটা কিনছে। তাহলে যার ওপর আরোপ করা হলো বিক্রয় কর সে কিন্তু যে দ্রব্য সামগ্রীর ওপর আরোপ করা হলো সে কিন্তু করটা দিল না সরকারকে, তাহলে সেই করটা দিচ্ছে ক্রেতা, সেই দ্রব্যের ক্রেতা যারা দ্রব্যটা কিনছে। তাহলে এটাকে আমরা বলছি যেমন বিক্রয় কর, উৎপাদন শুল্ক, এগুলোকে আমরা বলছি পরোক্ষ কর। তাহলে এবং সমস্ত করকে একটা ফ্রেমে নিয়ে এসে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু জিএসটি তৈরি করা হয়েছে। জিএসটি সম্পর্কে তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। জিএসটি মানে সমস্ত কর। আগে এত রকমের কর ছিল, প্রায় রাজ্যের একরকম কর, দেশে কেন্দ্রের একরকম কর, সমস্ত করকে এক ছাতার তলায় এনে জিএসটি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, যেটা অনেকটা সহজ এবং সরলীকরণ হয়েছে ট্যাক্স ব্যবস্থায়। আমরা পড়াশোনা করছিলাম যে বিষয়ে, আমরা যেখানে ছিলাম ম্যাম। বিক্রয় কর এটা কি বোঝানো হয়ে গেছে? প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ কর বললাম, পরোক্ষ করও বললাম। এবার সরকারি দ্রব্য কাকে, তারপরে সুবিধাগুলো একটু বলবো। হ্যাঁ, সুবিধা কি কি রয়েছে? এই প্রত্যক্ষ করের সুবিধা, পরোক্ষ করের সুবিধা। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের কি কি সুবিধা রয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলা হয় সেটা ম্যাম বললেন, এবং ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলা হয় সেটাও কিন্তু বললেন। খুব উদাহরণ দিলাম, উদাহরণগুলো আলাদা করে আসে এবং ডেফিনেশন লিখতে দিলেও তোমাদের উদাহরণ দিয়েই লিখতে হয়। এবার প্রত্যক্ষ করের কতগুলো সুবিধা আছে তোমাদের এক্ষুনি বললাম যে প্রত্যক্ষ করটা অনেকটাই প্রগতিশীল করের সিনোনিম। যখন আমি সুবিধা বলবো তখন বুঝতে পারবে যে কেন। প্রত্যক্ষ করের প্রধান সুবিধাটা হচ্ছে সেই প্রগতিশীল করের মতো যে এই কর আয় ও সম্পত্তি বন্টনে বৈষম্য হ্রাস করে। কারণ প্রত্যক্ষ কর তোমরা দেখতে পেলে যে আয় কর একটা প্রত্যক্ষ কর, সম্পত্তি কর একটা প্রত্যক্ষ কর, তাহলে ব্যক্তির আয়ের ওপর বা ব্যক্তির সম্পত্তির ওপর এই কর আরোপ করা হচ্ছে। তাহলে যে ব্যক্তির যত বেশি আয় তার থেকে তত বেশি কর হিসাবে ওটাকে না করা হচ্ছে, নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে? আয় ও সম্পত্তি বন্টনে বৈষম্য হ্রাস করছে প্রত্যক্ষ কর। সেকেন্ড হচ্ছে প্রত্যক্ষ কর সামর্থ্যের নীতি অনুযায়ী ধার্য করা হয়, অর্থাৎ যে ব্যক্তির আয় যতটা তার উপরে ঠিক সেই হারেই আয়কর ধার্য করা হবে বা সম্পত্তি কর ধার্য করা হবে। সম্পদ তাহলে কি হচ্ছে? সামর্থ্যের নীতির ওপর প্রতিষ্ঠিত করে এই করটাকে ধার্য করা হয়। তো প্রত্যক্ষ করের আমরা এই সুবিধাগুলো বলতে পারি।
প্রত্যক্ষ করের যেমন কতগুলো সুবিধা আছে, তেমনি আবার প্রত্যক্ষ করের অসুবিধাও আছে। অসুবিধাগুলো তোমরা পয়েন্ট করো। যে তাহলে প্রত্যক্ষ কর যেহেতু আমি যদি প্রত্যক্ষ কর দিচ্ছি, ধরো আমি আয়কর দিচ্ছি, আমি বুঝতে পারছি যে আমাকে কত হাজার টাকা আয়কর দিতে হলো, তাহলে আমি তো জেনে শুনে আমার পকেট থেকে আমি আয়করটা দিচ্ছি, তাহলে এটা নিশ্চয়ই আমার ভালো লাগছে না, মানে এটা আমার কাছে অপ্রিয়। অর্থাৎ প্রত্যক্ষ কর ব্যক্তির পকেট থেকে সরাসরি দিতে হয় বলে প্রত্যক্ষ কর ব্যক্তির কাছে অপ্রিয় হয়। সেকেন্ড, ওই একই কথা যে প্রত্যক্ষ কর যেহেতু বেশি উপার্জন করলে বেশি হারে তাকে কর দিতে হবে, সেই জন্য বেশি উপার্জনের বা অধিক উপার্জনের আগ্রহটা নষ্ট করে দেয়। তাহলে এটা আমরা প্রত্যক্ষ করের অসুবিধা বা বিপক্ষে যুক্তি বলে মানতে পারি বা জানতে পারি। পরোক্ষ করের সুবিধা অসুবিধা। এবার তাহলে প্রত্যক্ষ করের ঠিক উল্টোটা আমি কিন্তু আলোচনাটা করছি প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে। তোমরা যেভাবে আমি আলোচনা করছি এটা কিন্তু উভয়ের মধ্যে পার্থক্যটাও হয়ে যাচ্ছে। তোমাদের উভয়ের মধ্যে পার্থক্যটা দেয়, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য লেখো বলে দেয়, তখন কিন্তু এই পয়েন্টগুলোকে তোমাদের লিখতে হবে। পরোক্ষ করের সুবিধার প্রথম পয়েন্ট আমরা বলতে পারি যে এই কর যেহেতু ব্যক্তি সরাসরি পকেট থেকে দিচ্ছে না, তাই তারা জানতেও পারছে না যে কতটা কর দিতে হচ্ছে। আমরা যখন দ্রব্য সামগ্রী কিনছি আমরা কিন্তু জানতে পারছি না যে কতটা কর দিয়ে দ্রব্যটা কিনলাম। আমরা দ্রব্যটার একটা দাম যা বলছে দোকানদার, আমরা দামটা দিয়ে দ্রব্যটা কিনে নিলাম। তো তাহলে কি হচ্ছে, আমরা জানতে পারছি না যে দ্রব্যটার জন্য কতটা কর দিলাম। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানতে পারছি না বা ক্রেতা জানতেও চায় না। তো এটা যেহেতু সরাসরি দিতে হচ্ছে না, তাই জন্য এই করটা অপ্রিয় নয় জনগণের কাছে। তাই পরোক্ষ কর হচ্ছে জনগণের কাছে অপ্রিয় নয়। আর যেহেতু এটা তো অধিক উপার্জনের ওপর নির্ভর করছে না, যে উপার্জন অধিক হলে করের হার অধিক হচ্ছে, সেই জন্য অধিক উপার্জনের আগ্রহটাকেও এটা নষ্ট করে দিচ্ছে না। তাহলে পরোক্ষ করের এই দুটো হচ্ছে সুবিধা। এবার আমরা পরোক্ষ করের অসুবিধা বলতে পারি। কি বলতে পারি পরোক্ষ করের অসুবিধা? না, তাহলে পরোক্ষ কর হচ্ছে আয় ও সম্পত্তি বন্টনে বৈষম্য বৃদ্ধি করে। পরোক্ষ কর কি করে? আয় ও সম্পত্তি বন্টনে বৈষম্য বৃদ্ধি করে। সেকেন্ডলি হচ্ছে পরোক্ষ কর ব্যক্তির সামর্থ্যের নীতির উপর প্রতিষ্ঠিত নয়। দরিদ্র জনসাধারণকেই এই করটা বেশি দিতে হয়। দেখো, যে দ্রব্যটা দরিদ্র জনসাধারণের ভোগ প্রবণতা বেশি, তো যে দ্রব্যটা ধনীদের তুলনায় দরিদ্ররা ভোগ করেন বেশি, মানে ভোগ প্রবণতাটা তাদের বেশি। যে দ্রব্যটা ধনী ব্যক্তিরা কিনছে, যে কর দিয়ে তাকে কিনতে হচ্ছে, সেম কর দিয়ে সেই দ্রব্যটাকেই আবার দরিদ্র ব্যক্তিদের কিনতে হচ্ছে। তাহলে এখানে কিন্তু ধনী ব্যক্তিরা বেশি কর দিয়ে কিনছে, দরিদ্র ব্যক্তিরা কম কর দিয়ে কিনছে, তা কিন্তু নয়। তাই জন্য এটা সামর্থ্যের নীতির ওপর প্রতিষ্ঠিত নয় এই পরোক্ষ কর। তো তোমাদের এটা এই প্রসঙ্গে আমি একটু জানিয়ে রাখি যে আমাদের ভারতে তোমাদের মনে হতে পারে যে এই কর টোটাল ট্যাক্স সিস্টেমটা নিয়ে তো আমি আলোচনা করছি, তা তোমাদের মনে হতে পারে আমাদের ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেমটা কি। আমাদের ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেমটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, অর্থাৎ অধোগতিশীল কর ব্যবস্থা। কেন ইন্ডিয়ান রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম? কারণ আমাদের দেশে সরকার প্রত্যক্ষ কর থেকে যতটা রাজস্ব সংগ্রহ করে তার অনেক গুণ বেশি রাজস্ব সংগ্রহ করে পরোক্ষ কর থেকে। তাই পরোক্ষ কর থেকে রাজস্ব বেশি সংগ্রহ করলে তাহলে সেটা দরিদ্র জনসাধারণের দুঃখ কষ্ট আরও সেক্ষেত্রে বেড়ে যায়। তাই সেই কর ব্যবস্থাটাকে আমরা বলছি রিগ্রেসিভ বা অধোগতিশীল কর ব্যবস্থা। ওই জন্য আমাদের ভারতীয় কর ব্যবস্থাটা হচ্ছে অধোগতিশীল কর ব্যবস্থা। এবং অধোগতিশীল কর ব্যবস্থা কখনোই প্রগতির সহায়ক হতে পারে না। যদি সেটা প্রোগ্রেসিভ কর ব্যবস্থা হতো, অর্থাৎ প্রগতিশীল কর ব্যবস্থা হতো, তাহলে সেটা প্রগতির পক্ষে সহায়ক হতো। তাই আমাদের ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম কিন্তু প্রগতির পক্ষে সহায়ক নয়। একদমই তাই। এরপর কি আমরা পরবর্তী প্রশ্নে যাব? হ্যাঁ, যেতে পারি। একদমই তাই। পরবর্তী প্রশ্নে আমরা যাব সরকারি দ্রব্য কাকে বলে বা সামাজিক দ্রব্য কাকে কি, এটা আমরা জানার চেষ্টা করব। সরকারি দ্রব্য কাকে বলে বা সামাজিক দ্রব্য কি, এটা আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। হ্যাঁ,
সরকারি দ্রব্য বা সামাজিক দ্রব্য হচ্ছে যে সরকারি মালিকানায় যে দ্রব্য উৎপাদন হয়ে থাকে। সরকারি মালিকানায় বা সামাজিক মালিকানায় যে দ্রব্য উৎপাদন হয়ে থাকে, যেমন ধরো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, জনপ্রশাসন, সেতু, এগুলো কি হয়? সরকারি মালিকানায় হয়ে থাকে। তাহলে সরকারি মালিকানায় যে দ্রব্য উৎপাদন হয়ে থাকে তাকে আমরা বলছি সামাজিক দ্রব্য বা সরকারি দ্রব্য। তোমাদের এই সরকারি দ্রব্য কাকে বলে আসে, কাকে বলে বললে উদাহরণও দিতে হয় সঙ্গে। উদাহরণ যদি না দাও, দুয়ে দুই পাওয়া যায় না, দেড় তখন দেওয়া হয়। উদাহরণ দিলে তবে আনসারটা কমপ্লিট হয়। আবার কখনো কখনো আসে যে সরকারি দ্রব্যের বৈশিষ্ট্য লেখো। তো এখানে আমি তোমাদের কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করব, তোমরা একটু ভালো করে লিখে নাও, কারণ এই বৈশিষ্ট্যগুলো যে সবসময় বইতে পাবে তা কিন্তু নয়। যেমন হচ্ছে, প্রথমে আমরা বলতে পারি যে সরকারি দ্রব্যের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে ভোগের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীহীনতা। কি বললাম? ভোগের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীহীনতা, অর্থাৎ সরকারি দ্রব্য বা সামাজিক দ্রব্য ভোগ করার অধিকার সমাজের সকল ব্যক্তির আছে। সকল ব্যক্তি সমানভাবে ভোগ করার অধিকার পায়। একজনের ভোগের দ্বারা আর একজনের ভোগ কিন্তু কমে যায় না, অর্থাৎ সকলেই সমানভাবে এই দ্রব্য ভোগ করতে পারে। সেকেন্ড হচ্ছে যে এই যে সরকারি দ্রব্য উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের জন্য সরকারের যে ব্যয়টা হচ্ছে সেই ব্যয়টাকে আমরা বলছি সামাজিক ব্যয়। তাহলে সরকারি দ্রব্য উৎপাদনের জন্য সরকারের যে ব্যয়টা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক ব্যয়। যেমন ধরো আমরা বলি, যদি সেতু নির্মাণের জন্য সরকারের যে একটা ব্যয় হচ্ছে সেটা হচ্ছে সামাজিক ব্যয়। আর একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য মাথায় রাখবে যে সরকারি দ্রব্যের ক্ষেত্রে বর্জন নীতি প্রযোজ্য নয়। অর্থাৎ বর্জন নীতি মানে যে আমার পছন্দ হলো না, আমি এটা নিলাম না, বর্জন করলাম, এইটাকে বলা হয় বর্জন নীতি। কিন্তু এটা সরকারি দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সরকার কারোর পছন্দ অপছন্দের উপর নির্ভর করে দ্রব্য উৎপাদন করে না, তাই সেখানে বর্জন নীতি প্রযোজ্য নয়। যে আমার পছন্দ হলো না বলে আমি বর্জন করলাম, তা কিন্তু নয়। তাহলে এরকম কতগুলো বৈশিষ্ট্য সরকারি দ্রব্য বা সামাজিক দ্রব্যের ক্ষেত্রে আছে। একদমই তাই। এবং সরকারি বা সামাজিক দ্রব্য আমরা জানলাম, তার পাশাপাশি জানার চেষ্টা করব ব্যক্তিগত দ্রব্য কাকে বলে। আমরা নাম শুনেই বুঝতে পারছি ব্যক্তিগত দ্রব্য কাকে বলে বা অনুমান করতে পারছি, কিন্তু আরও বিস্তারিত তথ্য জানবো এবং সামগ্রিকভাবে ব্যক্তিগত দ্রব্য কাকে বলে ম্যামের মুখ থেকে শোনার চেষ্টা করব। আচ্ছা, আগেরটা বললাম সরকারি দ্রব্য, ঠিক তার উল্টোটা হচ্ছে ব্যক্তিগত দ্রব্য। ব্যক্তিগত মালিকানায় যে দ্রব্য উৎপাদিত হয়ে থাকে তাকে আমরা বলি ব্যক্তিগত দ্রব্য। কি বললাম? ব্যক্তিগত মালিকানায় যে দ্রব্য উৎপাদন করা হয়ে থাকে তাকে আমরা বলছি ব্যক্তিগত দ্রব্য। তো যেমন বাড়ি, গাড়ি, জমি, তাহলে এইগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানায় থাকে, এই দ্রব্যগুলোকে আমরা বলছি ব্যক্তিগত দ্রব্য। তোমাদের যেমন আমি সরকারি দ্রব্যের কতগুলো বৈশিষ্ট্য বললাম, তেমনি ব্যক্তিগত দ্রব্যেরও কতগুলো বৈশিষ্ট্য আছে। অনেক সময় এই দুটো দ্রব্যের মধ্যে পার্থক্য লিখতে দেয়, তাই এই বৈশিষ্ট্যগুলো লিখলেই দুটো দ্রব্যের মধ্যে পার্থক্য হয়ে যাবে। তাহলে প্রথম তোমরা সংজ্ঞাগত পার্থক্য লিখবে এবং উদাহরণ দেবে, তারপরে যে পয়েন্টগুলো লিখবে সেগুলো আমি সরকারি দ্রব্যের ক্ষেত্রে বললাম, ওই সেম পয়েন্টগুলোকে টেনে নিয়ে আমি ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে বলবো। ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে তাহলে সেকেন্ড পয়েন্ট আমি কি বলতে পারি? একটা তো সংজ্ঞাগত পার্থক্য গেল। সেকেন্ড আমি বলতে পারি যে ব্যক্তিগত দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীহীনতা, যেটা বলেছিলাম যে থাকে না, এটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকে। কারণ ব্যক্তিগত দ্রব্য যে ব্যক্তির রয়েছে সেই ব্যক্তিই ভোগ করে, সে কিন্তু তার দ্রব্য সমাজের সকল ব্যক্তিকে ভোগ করার অধিকার দেয় না। তাহলে ব্যক্তিগত দ্রব্য ব্যক্তিরই ভোগ করার অধিকার থাকে, সমাজের অন্য সকলের ভোগ করার অধিকার থাকে না। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত দ্রব্য উৎপাদনের জন্য যে ব্যয়টা হয়, আমি আগেও বলেছি, সেটাকে আমরা বলছি ব্যক্তিগত ব্যয়। যেমন শ্রমিকের জন্য মজুরি, তারপরে কাঁচামালের দাম, এই যে ব্যয়গুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যয়।
থার্ডলি, ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে বর্জন নীতি প্রযোজ্য হয়, অর্থাৎ ব্যক্তি তার পছন্দ অপছন্দের উপর নির্ভর করে দ্রব্য উৎপাদন করে, যেটা তার পছন্দ নয় সে সেটা বর্জন করতেই পারে। তাই বর্জন নীতি ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা কিনা সরকারি দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এইভাবে তোমরা পার্থক্যের পয়েন্টগুলোকে সাজাবে। একদমই তাই। এবং পরবর্তী প্রশ্নে যায়, রাজ্য সরকার আরোপিত কয়েকটি করের উদাহরণ দাও। রাজ্য সরকার কি কি কর আরোপ করে, সেই করের নাম কি এবং সেই কর কিভাবে মেটানো হয়, কার কার উপর আরোপিত হয়, সেই কর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানবো। রাজ্য সরকার আরোপিত কয়েকটি করের উদাহরণ দাও। আচ্ছা, রাজ্য সরকার যে করগুলো আরোপ করে তার মধ্যে প্রধান যেটা হচ্ছে কৃষি আয়কর। তোমরা না এটা মাথায় রাখবে, আয়কর হচ্ছে একটা কৃষি ক্ষেত্র থেকে হয়, আর একটা হচ্ছে ব্যক্তির আয়ের ওপর হয়। তো এই যে কৃষি আয়কর, এটা কিন্তু আরোপ করে রাজ্য সরকার। আর এই কৃষি আয়কর বাদ দিয়ে আর যাবতীয় যে আয়কর সেটা কিন্তু আরোপ করে কেন্দ্রীয় সরকার। তাহলে এটা ভীষণভাবে মাথায় রাখবে যে কৃষি আয়কর এটা আরোপ করছে রাজ্য সরকার। ভূমি রাজস্ব কর এটাও আরোপ করছে রাজ্য সরকার। তারপরে বিক্রয় কর বা ভ্যাট এটাও রাজ্য সরকার আরোপ করছে। তো এইগুলো হচ্ছে রাজ্য সরকার আরোপিত একদম প্রধান কিছু করের এক্সাম্পল দিলাম, যেগুলো কিনা রাজ্য সরকার আরোপ করে। আর আমাদের রাজ্যে বিক্রয় করের পরিবর্তে এখন ভ্যাট চালু হয়েছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমি আগেই বলেছি, যার বাংলা নামটা হচ্ছে মূল্যযুক্ত কর। এটা 2005 সাল থেকে চালু হয়েছে, তার আগে কিন্তু বিক্রয় করই ছিল। 2005 সাল থেকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এইটা চালু হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ম্যাম, আমরা পরবর্তী প্রশ্নে যাই। কেন্দ্রীয় সরকার আরোপিত কয়েকটি করের উদাহরণ দাও। আমরা যেমন রাজ্য সরকারের করের সম্পর্কে জানলাম, কেন্দ্রীয় সরকার কি কি কর আরোপিত করে সেই সম্পর্কেও জানবো। এবং আরও একবার বলে রাখি, সামগ্রিকভাবে একটা করের যাবতীয় করকে এক ছাতার তলায় এনে জিএসটি নামক যে কর ব্যবস্থা প্রদান করেছে কেন্দ্রীয় সরকার, সেই জিএসটির আওতায় কিন্তু আমরা অলরেডি চলছি। অর্থাৎ জিএসটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সমস্ত কর সংগ্রহ করা হচ্ছে সরকারি কোষাগারে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার আরোপিত কয়েকটি করের উদাহরণ দাও। কেন্দ্রীয় সরকার আরোপিত এক্ষুনি বললাম যে কৃষি আয়কর বাদ দিয়ে যাবতীয় আয়কর আরোপ করে হচ্ছে কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রীয় সরকার আরোপিত প্রধান কর হচ্ছে, এখানে আমরা বলতে পারি আয়কর, সেটা কৃষি আয়কর বাদ দিয়ে। কেন্দ্রীয় অন্তঃশুল্ক এটাও আরোপ করে কেন্দ্রীয় সরকার। কোম্পানি কর এটাও আরোপ করে কেন্দ্রীয় সরকার। তাহলে এই সমস্ত করগুলো, আর উনি তো বারবারই বলছেন জিএসটির কথা, তো এই সমস্ত করগুলো আরোপ করে হচ্ছে কেন্দ্রীয় সরকার। তাহলে ওই আয়করটা একটু মাথায় রাখবে, কৃষি আয়করটা রাজ্য সরকার আর বাকি আয়করটা আরোপ করে হচ্ছে কেন্দ্রীয় সরকার। কোম্পানি কর, কেন্দ্রীয় অন্তঃশুল্ক এগুলো সবই আরোপ করে কেন্দ্রীয় সরকার। আমরা পরবর্তী প্রশ্নে যাই। কেন্দ্রীয় সরকারের বৃহত্তম কর রাজস্বের উৎস কি? কেন্দ্রীয় সরকারের যে বৃহত্তম কর, সেই করের উৎস কি, রাজস্বের উৎস কি, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওই যেটা বললাম কেন্দ্রীয় অন্তঃশুল্ক, এই যে কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় অন্তঃশুল্ক আরোপ করে, এই কেন্দ্রীয় অন্তঃশুল্ক থেকেই কেন্দ্রীয় সরকার সব থেকে বেশি রাজস্ব সংগ্রহ করে। তাহলে কেন্দ্রীয় সরকারের কর রাজস্বের বৃহত্তম উৎস, তোমাদের পরীক্ষায় আসে যে আমি এখানে যতগুলো কোশ্চেন দিয়েছি প্রতিটি কোশ্চেনই ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনগুলো প্রত্যেক বছর কোনো না কোনো বছর পরীক্ষায় এসেছে, সেই কোশ্চেনগুলোই তোমাদের আমি আলোচনা করছি। তাহলে কেন্দ্রীয় সরকারের বৃহত্তম কর রাজস্বের উৎস হচ্ছে কেন্দ্রীয় অন্তঃশুল্ক। একদম। এবং প্রশ্ন শেষ হয়েছে, কিন্তু আমাদের হাতে বেশ খানিকটা সময় রয়েছে। এবার তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করো, যে কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন বা এর বাইরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো, না হলে আমার আরও কিছু কিছু জায়গায় বোঝানোর আছে, আমি সেখানে বোঝাবো। আপনি বোঝানো শুরু করুন অন্যান্য বিষয়। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এর পরে একটা কোশ্চেন লেখো, আয়ের পুনর্বন্টন বলতে কি বোঝো?
রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম, আয়ের পুনর্বন্টন বলতে কি বোঝো? সেটা হচ্ছে যে পদ্ধতিতে ধনী ব্যক্তিদের আয়ের কিছু অংশ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দরিদ্র ব্যক্তিদের কাছে স্থানান্তরিত করা হয় তাকে বলা হয় আয়ের পুনর্বন্টন। এটা কিন্তু তোমাদের আছে। তাহলে আয়ের পুনর্বন্টন বা রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম কাকে বলে? না, যে পদ্ধতিতে ধনী ব্যক্তিদের আয়ের কিছু অংশ দরিদ্র ব্যক্তিদের কাছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে স্থানান্তরিত করা হয় তাকে বলা হয় আয়ের পুনর্বন্টন। আচ্ছা, বুঝতে পারলেন? এরপরে তোমাদেরকে আর একটা টপিক আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ বা দাম নিয়ন্ত্রণ। কতটা সময় আছে? আর 3 মিনিট পাবেন আপনি। আচ্ছা, বাজার নিয়ন্ত্রণ বা দাম নিয়ন্ত্রণ। আমরা আমরা বলি যে বাজার ব্যবস্থা সেখানেই কার্যকর হয় যেখানে তোমার মোট চাহিদা, যে দামে মোট চাহিদা এবং মোট যোগান সমান হয়, সেই দামটাকে আমরা বলি ভারসাম্য দাম। যে দামে মোট চাহিদা এবং মোট যোগান পরস্পর সমান হয় তাকে আমরা বলি ভারসাম্য দাম। আচ্ছা, আমি একটু বোর্ডটা ইউজ করি, ভারসাম্য দামটা একটু বুঝিয়ে দিই। দেখো, আমি একটা ভারসাম্য দামের ছবি আঁকছি। এদিকে চাহিদা যোগান, হরাইজন্টাল অ্যাক্সিসে চাহিদা আর যোগানকে নির্দেশ করছে, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে তোমার দামটাকে নির্দেশ করছে। এটা হচ্ছে চাহিদা রেখা, ডি হচ্ছে চাহিদা রেখা, এবং এস হচ্ছে যোগান রেখা, সাপ্লাই কার্ভ, আর ডি হচ্ছে ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু, সেটা হচ্ছে ই বিন্দু। এই ই পয়েন্ট অনুযায়ী আমরা যে দামটা পাচ্ছি OPE, সেটা হচ্ছে ভারসাম্য দাম, এবং এই অনুযায়ী আমরা যে চাহিদা যোগানটাকে পাচ্ছি OQE, এটা হচ্ছে ভারসাম্য চাহিদা ও যোগান। তাহলে এই OPE দামে মোট চাহিদা এবং মোট যোগান পরস্পর সমান হয়েছে। এটা যদি হয় তাহলে আমরা বলি বাজার ব্যবস্থা কার্যকর হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে এই ভারসাম্য দামই সবসময় সমাজের পক্ষে কাম্য নয়। কেন কাম্য নয়? ধরো কোনো এক বছর যে প্রতিকূল আবহাওয়ার জন্য কৃষিজাত দ্রব্যের ফলন খুব কম হলো, প্রতিকূল আবহাওয়ার জন্য কৃষিজাত দ্রব্যের ফলন খুব কম হলো, তার ফলে যদি ফলন কম হওয়ার জন্য কৃষিজাত পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে, তাহলে দরিদ্র ক্রেতাদের সেটা অসুবিধা হবে। সেই জন্য কি করবে? এখানে কিন্তু সরকারের উচিত এখানে হস্তক্ষেপ করা। সরকার তখন দ্রব্যের সর্বোচ্চ দামের সীমাটা বেঁধে দেবে, তা না হলে তো এখানে দরিদ্র ক্রেতাদের অনেক অসুবিধা হবে। তাই জন্য সরকারের উচিত এখানে সর্বোচ্চ দামটা বেঁধে দেওয়া। আবার উল্টোটা যদি হয় যে কোনো এক বছর অনুকূল আবহাওয়ার জন্য কৃষিজাত দ্রব্যের ফলন খুব ভালো হলো, তাহলে যোগানটা অনেক বেড়ে গেল, ফলে বিক্রেতাদের দ্রব্যের দামটা অনেক কমতে থাকছে, কিন্তু ফলে কি হচ্ছে? বিক্রেতাদের তাহলে অনেক ক্ষতি হবে। সেক্ষেত্রেও সরকারকে এখানে হস্তক্ষেপ করতে হবে, অর্থাৎ সরকার সেক্ষেত্রেও সর্বনিম্ন দামটা বেঁধে দেবে। একদমই তাই। এবং এই অর্থনীতি যে বিষয় ম্যাম পড়ালেন খুব সুন্দরভাবে পড়ালেন, এবং আজকের অনুষ্ঠানের একদম সময় শেষ। ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং টিভির ওপরে তোমরা যারা পড়াশোনা করছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।